চলছে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। করোনা ও বর্ণবাদ সংকটে আগাম ভোটে মার্কিনীদের আস্থা। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে পরিবর্তন হবে না, জানালেন পররাষ্ট্র সচিব। জনগণের জন্য কাজ করে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 17 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেখছেন এটিএন নিউজ, রাত ৮টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জালি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। জানাবো বিস্তারিত, তবে শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল 5টায় নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়াবাসী বুথে গিয়ে ভোট দেওয়া শুরু করেন। স্থানীয় সময়ের তারতম্যের কারণে 50টি অঙ্গরাজ্যে আলাদা সময়ে ভোট গ্রহণ হবে। তবে অধিকাংশ স্থানে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। 25 কোটি ভোটার, এরই মধ্যে ভোট দিয়েছেন 9 কোটি 80 লাখেরও বেশি ভোটার। ডাকযোগে এবং বিপুল আগাম ভোট পড়ায় বেশ কটি রাজ্য আজই ভোট গণনা শুরু করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে পরে। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে তাই কয়েকদিন লেগে যেতে পারে। তার মানে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যা 7:30টায় ভোট গ্রহণ শেষে কর্মকর্তারা রাতে প্রাথমিক কিছু ফলাফল ঘোষণা করবেন, কিন্তু এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আর কোনো ফল প্রকাশ করা হবে না। ওহাইও শুধু ব্যাটল গ্রাউন্ড রাজ্য নয়, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এই রাজ্যের ফলাফল থেকে এর আগে তার ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফল হয়তো 28শে নভেম্বর ঘোষণা করা হতে পারে। এদিকে করোনাকালের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হচ্ছে মার্কিন নির্বাচন। সংক্রমণ ঠেকাতে কিভাবে হচ্ছে ভোট গ্রহণ তা নিয়ে দেখব সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 700 কোটি মানুষের এই পৃথিবীতে আধুনিকতা, সামরিক শক্তিমত্তা কিংবা বিশ্ব রাজনীতির চাল অনেক কিছু নাম্বার 1 মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 4% বসবাস এই আমেরিকায়। আবার দুনিয়ার মোট করোনা আক্রান্তের প্রায় 20%ই মার্কিনীরা। We have no choice. We can't lock ourselves up in a basement like Joe does. হোয়াইট হাউসের কর্তৃত্ব বুঝে নিতে এতদিন চলেছে নানা প্রচারণা। সেখানে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যখন সামাজিক দূরত্ব, মাস্ক আর করোনা মোকাবেলায় সতর্ক, বিপরীতে অ্যারিজোনায় রেকর্ড সংখ্যক সমর্থক নিয়ে ট্রাম্পের এমন সমাবেশ, যেখানে মাস্ক, সামাজিক দূরত্বের বালাই নেই। মজার তথ্য, এই করোনাকালে ভোটারদের মন পেতে রেকর্ড 1400 কোটি মার্কিন ডলার খরচ করেছে দুই পক্ষ। The choice 2020, Trump versus Biden. প্রায় 25 কোটি ভোটারের এই দেশটিতে ইতিমধ্যেই চলছে নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এমনিতে 60 ভাগের বেশি ভোট পড়ার নজির নেই দেশটিতে। 2016 নির্বাচনেও মোট ভোটারের 50% দিয়েছিলেন ভোট। আর এবার এই করোনাকালে ইতিমধ্যেই 9.5 কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। কেন্দ্রে গিয়ে ভোটের পাশাপাশি পোস্টাল বা ডাকযোগেই ভোট পড়েছে 5 কোটি 70 লাখ আমেরিকানের। আর সরাসরি পড়েছে 3 কোটি 20 লাখ ভোট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে টেক্সাস আর ফ্লোরিডায়। মহামারীকালে গণতন্ত্রের পথে মার্কিনীদের ভোট কেন্দ্রগুলো নিরাপদ করতে সিংহভাগ ভোটিং বুথেই এমন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে পারেন, এই সংখ্যা হতে পারে 15 কোটি, যা মোট ভোটারের 65% এবং 1908 সালের নির্বাচনের পর সর্বোচ্চ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ইলেকটোরাল কলেজ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার কারণে
জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনকে হারিয়ে ট্রাম্পের আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু কম নয়। কিভাবে কাজ করে এই ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম জানাচ্ছেন মফিদুল তপু। গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সে দেশের সরকার প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যতিক্রম। মাত্র 538 জন ব্যক্তির বিবেচনায় নির্ধারিত হয় প্রেসিডেন্সি, আর এই পদ্ধতি পরিচিত ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম হিসেবে। ইলেকটোরাল কলেজের আকার 538 আসন নির্ধারণ করা হয় 1964 সালে। যুক্তরাষ্ট্রে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। অভ্যন্তরীণ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য ও টেরিটরির জনসংখ্যার উল্লেখযোগ্য হারে পরিবর্তন হলে সেখানকার ইলেক্টরের সংখ্যাও বাড়ে কমে। 3 নভেম্বর মার্কিন জনগণ ভোট দিয়ে আসলে এই 538 জনকেই নির্বাচিত করবেন। ধরা যাক ফ্লোরিডা রাজ্যের কথা। এবারের নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ফ্লোরিডায় এমন ভোটারের সংখ্যা 1,40,65,627 জন। ধরুন ভোট গণনা শেষে দেখা গেল ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে রিপাবলিকান প্রার্থী মাত্র 1 ভোট বেশি পেয়ে জিতেছেন। তাহলে ফ্লোরিডা রাজ্যের 29টি ইলেকটোরাল ভোটই রিপাবলিকান প্রার্থীর পক্ষে চলে যাবে। ভোটের সংখ্যানুপাতিক হারে ইলেকটোরাল কলেজ আসন ভাগ হয় না বলে রাজ্যভিত্তিক জনপ্রিয়তা বা বেশি ভোটে জয়ী হওয়াই মার্কিন নির্বাচনের শেষ কথা। আর এ কারণেই 2016 সালে হিলারি ক্লিন্টন সবগুলো রাজ্য মিলে ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েও রাজ্যভিত্তিক ইলেকটোরেট কম জেতায় প্রেসিডেন্ট হতে পারেননি। আবার এই 538 জন ইলেক্টর দলীয় প্রার্থীকেই ভোট দিতে বাধ্য নন, যদিও জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো নজির নেই যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ইতিহাসে। অর্থাৎ ডিসেম্বর মাসে যখন ইলেকটোরাল কলেজের অধিবেশন বসবে, তখন এই 538 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টর যার পক্ষে ভোট দেবেন তিনিই হয়ে যাবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের দিনকে বলা হয় সুপার টুইসডে, আর নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন অর্থাৎ মঙ্গলবারই হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কেন এবং সেটা কবে থেকে, সেই উত্তর নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। মার্কিনীদের গণতন্ত্রের পথ চলা 230 বছরের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 69 বছর নির্বাচনের জন্য আলাদা কোনো দিন নির্দিষ্ট করা ছিল না। অঙ্গরাজ্যগুলো যার যার পছন্দ মতো দিনে ভোট গ্রহণ করত। ডিসেম্বর মাসের প্রথম বুধবারের আগের 34 দিনের যে কোনো সময়ে রাজ্যগুলো ভোটাভুটি করতে পারত, কিন্তু আগাম ফলাফল জেনে যাওয়ার কারণে যেসব রাজ্যে পরে নির্বাচন হতো সেখানে প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখা দিত। সেই সাথে সৃষ্টি হতো বিশৃঙ্খলার আশঙ্কা। প্রাথমিকভাবে 1845-এ প্রথম একসাথে সব অঙ্গরাজ্যে নভেম্বরের প্রথম রবিবার ভোট গ্রহণের প্রস্তাব আসে, কিন্তু রবিবার সবার সময় কাটত গির্জায়, আর বুধবার ছিল কৃষকদের বাজারের দিন। তখন আবার বেশিরভাগ আমেরিকান করতেন কৃষিকাজ। নির্বাচনের কেন্দ্র থেকেও বেশিরভাগ ভোটারের বসবাস ছিল দূরে। এ কারণে ভোটের দিন মঙ্গলবার নির্ধারণ করা হয়, যাতে কৃষকরা রবিবার প্রার্থনার পর সোমবার ভোটের জন্য রওনা হতে পারেন, আবার মঙ্গলবার ভোট দিয়ে তারা হাট শেষ করে বাড়ি ফিরতে পারেন। সেই থেকেই এই মঙ্গলবার ভোটের সংস্কৃতির শুরু। আবার 1976 সাল থেকে সুপার টুইসডে হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফেব্রুয়ারি-মার্চের ভোট গ্রহণের দিনকেই বোঝানো হয়। ওই দিন বেশিরভাগ রাজ্যে দুই পার্টির ডেলিগেটরা তাদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। We're building up our staff all over the country, actually in the Super Tuesday states. A third of delegates don't get decided until Super Tuesday. Super Tuesday is coming. Polls are open! বাংলাদেশে যেমন নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে, তেমনটা কিন্তু আমেরিকায় না। তাই তো মঙ্গলবার নিয়মিত কাজের দিন হওয়ায় ইচ্ছা থাকলেও অনেক ভোটারই ভোট দিতে পারেন না। তবে বর্তমানে চালু রয়েছে আগে আগে ভোট দেওয়ার ব্যবস্থা, আছে ডাকযোগেও ভোটের ব্যবস্থা, যা 2020-এর নির্বাচনে শুরু হয়েছে নভেম্বরের প্রথম মঙ্গলবারের 43 দিন আগে। আর সেখানে প্রায় 9.5 কোটি মার্কিনী কাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন তাও জানিয়ে দিয়েছেন। It's time for Donald Trump to pack his bags and go home. ভোট গ্রহণ শেষ হবে নভেম্বরের প্রথম মঙ্গলবারই, এরপর ফলাফল গণনা। তাই তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটারদের কাছে নভেম্বরের প্রথম মঙ্গলবার সুপার টুইসডে। Tells the story of a deeply divided America. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনে ক্ষমতার পালাবদল হলেও
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তেমন পরিবর্তন হবে না। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা নিয়ে পুরাতন চেষ্টাগুলো শুরু করতে হবে নতুন উদ্যোগে। মার্কিন নির্বাচন এখন বিশ্বজুড়ে আলোচনার বড় উপাদান। গাধা না হাতি, তাতে বাঙালির কি? যদি ট্রাম্প হেরেও যান বা থেকেও যান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এর প্রভাব কতটুকু পড়বে? প্রশ্ন ছিল পররাষ্ট্র সচিবের কাছে। এই সমস্ত দেশের রিলেশন সাধারণত ব্যক্তি নির্ভর বা পার্টি নির্ভর হয় না, এটা একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যায়। সম্প্রতি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগানের ঢাকা সফরে দুই দেশের সম্পর্কের নতুন রূপ আলোচনায় এসেছে। সেখানেও কোনো পরিবর্তন হবে বলে মনে করছে না ঢাকা। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াট এভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশন। তবে ক্ষমতার পালাবদল হলে কিছুটা নতুনত্ব তো আসবেই, সেটা হবে বাণিজ্যের ক্ষেত্রে। যে লবি আছে বা আমাদের যে চেষ্টা বা প্রচেষ্টা থাকবে কূটনৈতিক মহলে এবং ইনফ্যাক্ট ব্যবসায়ীদের মধ্যেও, আমরা চেষ্টা করব যে সেগুলোকে আবার কিভাবে রেস্টোর করা যায়। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ জানাবো শোকাবহ জেল হত্যা দিবসের খবর। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও নৃশংসতম ঘটনা বাংলাদেশের জেল হত্যা। 1975 সালের 3 নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত সেলে। সরকারি মদদে সুরক্ষিত কারাগারেই ঘটে এই রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতোই যার কলঙ্ক কখনোই মোচন সম্ভব নয়। জেল হত্যার সেই করুণ স্মৃতি ও প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। The government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতায় মূল ভূমিকা রেখেছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামারুজ্জামান, যাদের সাংগঠনিক ক্ষমতা আর আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা মাত্র 9 মাসে বাঙালিকে একটি স্বাধীন দেশের নাগরিক করেছে। সেই স্বাধীন দেশের কারাগারের মূল স্লোগান, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই কারাগারেই 1975 সালের 3রা নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয় বাঙালির জাতীয় 4 নেতাকে। ডিআইজি সাহেব, আইজি, জেলার সুপারিনটেন্ডেন্ট তারা আসলো, ওইসে এখানে একটা মিটিং করলো। আইজি আউয়াল সাহেব ছিল ডিআইজি, তখন ওনাকে লাত্তি মেরা ওই বিল্ডিংয়ের পিছনে ফেলাই দিল, গিয়া 5 জনে গুলি করে মারলো। ধাম ধাম করে ওই রুমের মধ্যে ঢুকেই রাশ পায়, আমরা সব মাটিতে শুয়ে পড়ছি। 7-8 মিনিট পরে যেটা ঘোগানি আওয়াজ পাওয়া যেতেছে, 5-7-10 মিনিট পরে আবার দেখি দৌড়ে প্রায় 15-20 জনের মতো লোক বুটের আবার দৌড়ে নিউজে ঢুকতেছে। ঢুইকে সোজা প্রত্যেকের একজনে 15টা-20টা করে ব্যানার চার্জ করছে, খোঁচে মৃত্যু একদম কনফার্ম কইরা বাইরে। সে এক নজিরবিহীন ঘটনা, যেখানে খোদ রাষ্ট্রপ্রধানের নির্দেশে সুরক্ষিত কারাকক্ষে চলে নৃশংস হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের মির্জাফর খন্দকার মোস্তাক প্রস্তাব দিয়েছিলেন তার মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় 4 নেতা। এটা আমার মা নিজেই আমাকে বলেছে, তিনি যখন জেলখানে এসেছিলেন তখন বলেছিলেন যে আমরা বেরোতে পারবো না জীবন্ত, আমাদেরকে মোস্তাক জীবন্ত বের হতে দেবে না। সেই নরপিশাচদের বিচার হওয়া দূরে থাক, রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কৃত করা হয় দীর্ঘদিন ধরে। বছরের পর বছর চলে একটি স্বাধীন জাতিকে আবারও পরাধীন করার হীন ষড়যন্ত্র। জিয়ায়ের সাথ খালেদা জিয়ার আমল, সব আমলেই আমরা দেখেছি ওই খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কালো আইন জারি করা হয়েছিল, কালো আইন রক্ষা করে তারা খুনিদের বিচার করেন 21 বছর ধরে। তবে সব ষড়যন্ত্র কাটিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার স্বপ্ন পূরণের পথে এখন বাংলাদেশ।
পুরো জাতি এখন শুভ্র ফুলের শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশের সূর্য সন্তানদের। এ যেন বছরের পর বছর ধরে কলঙ্ক মোচনের এক ব্যর্থ চেষ্টা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে বলেই মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দেয়। এতে কেউ মনক্ষুণ্ণ হলে তাদের কিছু করার নেই। আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হলো কিনা এমন সমালোচনার জবাবে এই কথা বলেন শেখ হাসিনা। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠান। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রীর সময় বঙ্গবন্ধু ও কারাগারে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের সাথে জিয়া সরাসরি জড়িত বলে আবারও মন্তব্য করলেন। খুনি মোস্তাক যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তে তাদের সাথে যারা ছিল সেটা প্রমাণিত হয়ে গেল যখন মোস্তাক রাষ্ট্রপতি হয়ে সাথে সাথে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করলো, যেটা খুব স্বাভাবিকভাবে প্রতীয়মান হয়। এই ষড়যন্ত্রের সাথে মোস্তাকের একেবারে ডান হাতি ছিল জিয়াউর রহমান। জিয়া ও বিএনপির কঠোর সমালোচনা করে শেখ হাসিনা এই সময় বললেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম, দেশ ও জাতিকে তারা কিছুই দিতে পারে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, আওয়ামী লীগ যারা গড়ে তুলেছিলেন তারা তো ক্ষমতায় ছিলেন না। তারা ক্ষমতায় না থেকে বাংলাদেশের জনগণকে নিয়েই এই সংগঠনটা গড়ে তুলেছিলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করবার জন্য। আর বিএনপির জন্মস্থানটা কোথায়? সেটা তো ক্যান্টনমেন্টে। জিয়াউর রহমান সেনাপ্রধান, সেই ঘোষিত রাষ্ট্রপতি, ক্ষমতায় বসে একটা নির্বাচনী প্রহসন করে তারপরে দল একটা গঠন করেছে। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি হয়, সে দল জাতিকে কি দেবে? আওয়ামী লীগের বারবার ক্ষমতায় আসা নিয়ে যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর জবাব, জনগণের জন্য কাজ করলে জনগণ ভোট দেবেই। অনেকে নানা ধরনের প্রশ্ন করে, আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি এক দলই চলে যাচ্ছে। আমরা জনগণের সমর্থনটা পাই কেন? আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে, আর জনগণ সেটা খুব ভালোভাবে উপলব্ধি করে এবং এর শুভ ফলটা জনগণই পায়। আমাদের সরকারের কার্যক্রমে ওই একটা গ্রুপ বা এলিট শ্রেণীর সুবিধা পায় না, বরং সুবিধাটা একেবারে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে যায়। সেই কারণেই তারা আমাদের সমর্থন দেয়। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনো উন্মোচিত হয়নি। নতুন প্রজন্মকে জানানোর স্বার্থে সব রহস্য উন্মোচন করা উচিত। এই দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বনানী কবরস্থানে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে এখনও নিশ্চিহ্ন করা যায়নি। এছাড়া ৭১-এর পরাজিত শক্তি ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করেছিল। সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সেদিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ঘটনা দিনগুলো অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। কারাগারে জাতীয় 4 নেতা হত্যার ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? কমিশন গঠন করে তা তদন্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 4 নেতা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পালিয়ে থাকা ঘাতকদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজ চলছে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের এই জায়গাতে ৭৫-এর ৩ নভেম্বর
জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর তাই এদিন 7 সকালে পুরনো এই কারাগারের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ছুটে আসে। ছুটে যান ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। অস্ত্র নিয়ে বিপদগামীরা কিভাবে সুরক্ষিত এই কারাগারে ঢুকে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়, এই প্রশ্ন তাদের। ওই সময় এটা কারাবিধির, এটাতে কোনো ক্রমেই নাই যে সশস্ত্র ব্যক্তি কেউ ঢুকতে পারে। একটা কমিশন গঠন করে এটার শুধু কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এইটুকুই দাবি করছে। এরই মধ্যে 4 নেতা হত্যা মামলার রায় হলেও এখনও 10 আসামি পলাতক। আসামিদের কারো কারো অবস্থান বিদেশে। তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন অভিভাবক হারা স্বজনেরা। রায় পেতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সেই রায় আমরা পেয়েছি 2013 সালে। খুবই আশাবাদী যে যারা সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন দেশে আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তাদের যেই সাজা সেই সাজা তাদেরকে দেওয়া হবে। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জাতীয় 4 নেতাকে হত্যা নিছক হত্যাকাণ্ডই নয়, বড় ধরনের ষড়যন্ত্রও রয়েছে এর পেছনে। পুরনো কারাগার পরিদর্শন করতে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে। সেগুলো আমাদের তদন্তকর্মীরা যতখানি আনার্ট করতে করেছেন, আরও যদি কিছু থাকে সেগুলো আমরা আনার্ট করে আমরা জানিয়ে দেব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ইতিহাসের নৃশংসতম অধ্যায় জেল হত্যাকাণ্ড, কিন্তু বরাবরই আড়ালে থেকে গেছে সেই ঘটনার পেছনের কুশীলবরা। জাতীয় 4 নেতা পরিবার থেকে দাবি তোলা হলেও সম্ভব হয়নি ষড়যন্ত্রকারীদের বিচার। আরও জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে 4 নেতা 75-এর 3 নভেম্বর কারাগারের অভ্যন্তরে তাদের হত্যা করে বাঙালির কপালে কলঙ্কের দাগ লেপে দিয়েছিল ঘাতকরা। সেই হত্যার পর বন্ধ করা হয়েছিল বিচারের পথ। নির্মম সেই ঘটনার দীর্ঘ 23 বছর পর 1998 সালে 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। 2004 সালে নিম্ন আদালতের রায়ে 3 জনের মৃত্যুদণ্ড এবং 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল তাদেরও দায়মুক্তি দিয়েছিল নিম্ন আদালত। ওবায়দুর রহমান, শাহ মুআজ্জেম, তাহের ঠাকুর, নূর ইসলাম মঞ্জুর এবং মেজর খায়রুজ্জামান, এই 5 জনকে যে খালাস করে দিল, সেই খালাসি রয়ে গেল। নিশ্চিত করে বলতে পারি যে এটি ছিল একটি প্রভাবিত রায়, কারণ ন্যায় বিচার হলে ওই 5 জন আসামিকে কোনো অবস্থায় বিচারিক আদালত খালাস দিতে পারে না। এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার, আপিল করার সুযোগ ছিল, কিন্তু বিএনপি সরকার আপিল করেনি। কেন করেনি এটা তো অত্যন্ত সহজে বোধগম্য। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন এটি তামাদিতে পড়ে গেছে, সুতরাং আপিলের সুযোগ আর ছিল না। 2008 সালে হাইকোর্টে মৃত্যুদণ্ড থেকে খালাস পাই মারফত আলী ও হাশেম মৃধা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা এবং AK মহিউদ্দিনও খালাস পেয়েছিল। তবে আপিল বিভাগে সেই রায় টেকেনি। হাইকোর্টের 2 জন কট্টরপন্থী বিএনপি বিচারক, নজরুল ইসলাম চৌধুরী এবং আতাউর রহমান খান, তারা একমাত্র মুসলিম উদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে অন্য সবাইকেই খালাস দিয়ে দিল। সেখানেও কিন্তু বিচারের বাণীকে ত্রুটি চেপে এই 2 জন কট্টর বিএনপিপন্থী বিচারপতি হত্যা করেছিল। আপিল বিভাগ কিন্তু হাইকোর্ট বিভাগের সেই রায় ডিসমিস করে দিয়েছিল। 4 নেতার পরিবারের পক্ষ থেকে নৃশংস সেই ঘটনার পেছনের কুশীলবদের বিচার দাবি করা হয় এখনো তামাদিতে রয়ে গেছে। তবে অনেকে মনে করেন যে আত্মীয় স্বজনরা রিভিশনের মাধ্যমে এই ব্যাপারটি আবার নতুন ভাবে খুলে দেখতে পারেন, কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। জেল হত্যাকাণ্ডে জড়িত খুনিদের 10 জন এখনো বিভিন্ন দেশে পলাতক। বাঙালির কপালে যে কলঙ্ক তিলক, খুনিদের সাজা বাস্তবায়নেই হয়তো তার কিছুটা মোচন হতে পারে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।
জানাবো দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৯৮৩। ১১৩টি ল্যাবে পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৬৫৯ জন। মোট আক্রান্ত ৪,১২,৬৪৭। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-১৯ সংক্রান্ত সবশেষ পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও ১,৮৮৬ জন রোগী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। আর এই নিয়ে মোট সুস্থ হলেন ৩,২৯,৭৮৭ জন। শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩,৭৫,৭৬৩ জনের। বিদেশ থেকে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে, কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে কোনো নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় করণীয় ঠিক করতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। আগামী দিনগুলোতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সরকার। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবার মাস্ক পরা নিশ্চিত করা সবচাইতে বড় কাজ বলে মন্তব্য করেন মন্ত্রী। মাস্ক জনগণের নাগালে নিয়ে আসার ব্যবস্থাও সরকার করবে বলে জানান তিনি। বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে কিভাবে রাখবো, কিভাবে পরীক্ষা করে তাদেরকে আমরা আমাদের দেশে ঢুকতে দিব, সেই বিষয়ে আমরা আলোচনাও করেছি। ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কটাই সত্যিকারই কার্যকরী একটি ব্যবস্থা এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং কিভাবে মাস্কটাও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে একটি আমরা আরো ভালো একটা ব্যবস্থা নিব। ৮টা নিউজ আওয়ারের সময় হলো ২২ স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। কুষ্টিয়ার লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ অ্যাম্বুলেন্স আরোহীর। ক্রসফায়ারের ভয় দেখানো সাবেক ওসি সহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা। চলছে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। করোনা ও বর্ণবাদ সংকটে আগাম ভোটে মার্কিনীদের আস্থা। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে পরিবর্তন হবে না, জানালেন পররাষ্ট্র সচিব। জনগণের জন্য কাজ করে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও ১৭ জনের মৃত্যু, বিদেশ ফেরতের কোয়ারেন্টিনে থাকতে হবে। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাত ৮টা নিউজ আওয়ারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে আসতে ৪ বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে সমন্বিত পরীক্ষা নিতে এখনো কোনো পক্ষই পুরোপুরি প্রস্তুত নয়, এমনই ভাবছেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। তাহলে এই করোনা মহামারীতে উচ্চশিক্ষায় ভর্তিতে কি হতে পারে সমাধান? সাজেদা সুইটি রিপোর্ট। করোনার ক্ষতি কাটাতে বা কমাতে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে নতুন পদ্ধতিতে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একমত, তাহলে এই ৪ বিশ্ববিদ্যালয়ও নয় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটাস আর একটা বিশ্ববিদ্যালয়ের যেটা নবীন বিশ্ববিদ্যালয়, একটা পার্থক্য আছে। এই যে হিউজ যে সাবজেক্টগুলোতে একইভাবে সমন্বিত উপায়ে ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করানো এখনো আমরা প্রস্তুত না। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কে করবে? যে প্রশ্ন করবে সে আমার স্বাতন্ত্র্য রাখতে পারবে কিনা? খাতা কে দেখবে?
ওএমআর হবে, ওএমআর হলে সে ওএমআর চেক করবে, কারণ র্যাঙ্কিং এর এই জটিলতাগুলো আছে, কোন ইনস্টিটিউশনের উপরে, কোন ডিপার্টমেন্টের উপরে, এগুলো যদি ঠিক না করেন আপনি তাহলে এটা দিতে পারবেন না। এই সকল যুক্তিকে যৌক্তিক মেনেও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির পক্ষে জোরালো মত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের। অন্যান্য দেশেও হয়, আমাদের না পারার কোনো কারণ নাই। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের প্রতি আমাদের আস্থাও থাকতে হবে, আস্থার স্থানটা তৈরি করতে পারতে হবে। ডক্টর কায়কোবাদ বলছেন, বৃহত্তর কল্যাণ বিবেচনায় শুরুটা করতে হবে। ছাত্রদের জন্য এতগুলো ভর্তি পরীক্ষা দেওয়া এত সম্ভব না, এবং আমরা সত্যি তাদেরকে একই সমতলে রেখে ভর্তি পরীক্ষা নিতে পারি না। জনদুর্ভোগ, অভিভাবকদের দুর্ভোগ, পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এনে করোনার প্রেক্ষিতে যাতে খুব অল্প সংখ্যক ভর্তি পরীক্ষার মাধ্যমেই আমাদের ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বিষয় পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অনেক শিক্ষাবিদের দীর্ঘদিনের চাওয়া সমন্বিত ভর্তি পরীক্ষা। মেশিন দিয়ে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই যন্ত্র, পরীক্ষা নিলেই তো খালি হবে না, পরীক্ষাতে আবার নকল টকল এগুলা অনেক অ্যাঙ্গেল আছে, প্রযুক্তি ব্যবহার করে সম্ভব কিনা সেটাও দেখবো, আর প্রযুক্তি ছাড়া যদি করতে হয় আমরা যেটা, সেটাও আমাদের মাইন্ডে আছে। ডিসেম্বরের এন্ডে কেমিস্ট্রি থেকে আমরা ওই যে এইচএসসির মার্কস গুলো পাবো, এন্ড ফেব্রুয়ারি মার্চের টাইমে হলে মানে বেটার হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে যে সফটওয়্যার ব্যবহার করে এবার অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছিল, তাতে সঠিক মূল্যায়ন হবে না বলেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে মঙ্গলবার কমিশন মিলনায়তনে এক পর্যালোচনা সভায় বিশেষজ্ঞরা এই মত দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর তার উদ্ভাবিত প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম নামক সফটওয়্যারের বিভিন্ন দিক এই সভায় তুলে ধরেন। তিনি বলেন, এই সফটওয়্যারটি মূলত বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ পরীক্ষার মূল্যায়নের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। বর্তমান অবস্থায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য এটা উপযোগী নয়। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার মতো সক্ষমতা দেশে এখনও তৈরি হয়নি, বরং তা করতে গেলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। জানাবো দেশের আরও কিছু খবর। কুষ্টিয়ার লক্ষ্মীপুরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের 5 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিকেল 3:30টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর 11 মাইল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সের চালক ও 4 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক মফিজ ও টিপু নামে একজনের পরিচয় পাওয়া গেছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন। ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়া ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থানার সাবেক ওসি মোর্শেদ সহ 11 পুলিশ সদস্য ও 2 সোর্সের নামে মামলা করেছেন পিকআপ চালক গিয়াসউদ্দিন দুলাল। সকালে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মামলা করেন তিনি। মামলায় দুলাল অভিযোগ করেন যে গত বছর 17 জানুয়ারি পিকআপে মাটি নিয়ে যাওয়ার সময় মাদক মামলার ভয় দেখিয়ে ওই পুলিশ সদস্যরা এবং তাদের 2 সোর্স তার কাছে 5 লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দুলালকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ছাগলনাইয়ার বল্লভপুরে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক পেটায় পুলিশ সদস্যরা। এক পর্যায়ে ওসি মোর্শেদ দুলালের ডান পায়ে 3টি গুলি করে। পরে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে দুলালের ডান পা কেটে বাদ দেন চিকিৎসকরা। এর 7 দিন পর 1400 পিস ইয়াবা সহ মাদকের মামলা দিয়ে চিকিৎসাধীন দুলালকে কারাগারে পাঠায় ওসি মোর্শেদ। সবাই এলাকাতে ছড়িয়ে ধরিয়ে আমাকে অসুস্থভাবে মাইছে মারার পরে 4 রাউন্ড গুলি করছে আমার পায়ে, কিছু নেই, শেষ বরবাদ। মোর্শেদে করছে প্রথম। মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়। জেলে আমি 10 মাস জেলে থাকি। এখন আমি এটার বিচার চাই। নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
আবারও আমন্ত্রণ রাত ৮টা নিউজ আওয়ারে। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৈশ্বিক তেলের বাজারে ৫ মাসের মধ্যে সবচাইতে বড় দরপতন হয়েছে সোমবার। করোনা ভাইরাসের কারণে কয়েকটি দেশে আবারও লকডাউন জারি করায় এই দরপতন। করোনা ঠেকাতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নতুন করে বিধিনিষেধ জারি করায় আবারও ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। তেলের চাহিদাও কমছে। এছাড়া পণ্য ও শেয়ার বাজারে প্রভাব ফেলছে মার্কিন নির্বাচন। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে $35.74। মে মাসের পর এটি সবচাইতে কম দাম। তবে লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে $37.86। চলতি বছরে এটিও 45% কম দর। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ঝিনাইদহে বাণিজ্যিকভাবে মাল্টার বাগান করে কয়েকগুণ লাভের আশা করছেন চাষিরা। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত 63 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। কদিন পরই এসব বাগানের মাল্টা বিক্রির উপযোগী হবে। সমতল ভূমিতে মাল্টা চাষে ভালো ফলন আর গুণগত মান নিয়ে সংশয় থাকলেও তা কাটিয়ে উঠেছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শ ও তদারকিতে ঝিনাইদহের বাগানে এখন গাছ ভর্তি দেশীয় বাড়ি এক জাতের সুস্বাদু মাল্টা। চাষিরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে 100 থেকে 120টি মাল্টা চারা লাগানো যায়। প্রতিটি গাছ থেকে প্রথম বছরে 10 থেকে 20 কেজি ফল পাওয়া যায়। পরের বছর ফলন হয় দ্বিগুণেরও বেশি। বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচ করে লাখ টাকারও বেশি মাল্টা বিক্রি করা যায়। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর স্পন্সর প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই তাদের নাম জানানো হবে। অন্যদিকে বাংলাদেশ সরকারের করোনা নীতিমালা মেনেই এই টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। মঙ্গলবার মিরপুরে এসব তথ্য দেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। will be directed by government direction. গভর্নমেন্টের কিছু নির্দেশনা আছে বা স্বাস্থ্যবিধি আছে, সবকিছু মেনে যতটুকু সম্ভব আমরা তার মধ্যেই আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের প্রচেষ্টা আমাদের থাকবে। সেক্ষেত্রে অন্যান্য দেশ কি ফলো করছে বা সেখানে কোভিড-19 সিচুয়েশনটা কি, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের গভর্নমেন্ট বা আমাদের সংশ্লিষ্ট যে বিভাগ আছে তারা কিভাবে কোন ডিরেক্টিভ দেন তার উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমি এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে চাচ্ছি না, তবে আমাদের 6টা আসনারূপ আছে। আমরা চেষ্টা থাকবে আমাদের 5টা স্পন্সরই আমরা কনফার্ম করে এবং আমরা ডিক্লারেশনটা দেব। এর সাথে শেষ করব রাত 8টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলছে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। করোনা ও বর্ণবাদ সংকটে আগাম ভোটে মার্কিনীদের আস্থা। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে পরিবর্তন হবে না বললেন পররাষ্ট্র সচিব। জনগণের জন্য কাজ করে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 17 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে হবে। কুষ্টিয়ার লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 5 অ্যাম্বুলেন্স আরোহী। ক্রসফায়ারের ভয় দেখানো সাবেক ওসি সহ 11 পুলিশের বিরুদ্ধে মামলা। দর্শক, এই ছিল রাত 8টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STRT এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।